বাংলাদেশ এখনো আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ডক্টর আবুল হোসেন। স্বাগত আপনাদের। অধ্যাপক তাজুল ইসলাম, আমরা গত কয়েকদিন যাবতই দেখছি, হয়তো এই বিষয়টা গত কয়েকদিনেরই যে ঘটনা তা না, হয় বাংলাদেশে ধারাবাহিকভাবেই শিশুদের উপরে নির্যাতনের ঘটনাগুলি ঘটছে, কিন্তু গত কয়েকদিন হয়তো এটা আমরা অনেক তীব্র আকার ধারণ করেছে এবং পরপর কয়েকটি ঘটনা একটির চেয়ে আরেকটি আর অনেক বেশি মারাত্মক, যেটা মানুষকে নাড়া দিয়ে গিয়েছে। শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে আসলে সামগ্রিক যেই অবস্থাটা, সেটি আপনাদের কাছে নিশ্চয়ই তারা আসে, শিশুরা এই ধরনের নির্যাতনের শিকার হয়ে, তো চিত্রটি কেমন দেখেন আপনারা? জি, আপনি খুবই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। চাইল্ড অ্যাবিউজ বা শিশু নির্যাতন কিন্তু আমাদের সাইকাট্রির একটা চাপটাই আছে আমরা, চাইল্ড সাইকাট্রির জন্য। শিশু নির্যাতন, সব ধরনের নির্যাতনই আমরা হয়তো সব সময় ছিল, কমার বেশ সব সমাজে সব জায়গাতেই থাকে, কিন্তু ইদানিংকালে এর প্রবণতা যেমন বাড়ছে, এর হারও যেমন বেড়েছে, এর প্রকরণের ধরনটা অনেকটা বিভিন্ন রকম হয়েছে, খুবই নির্মম, নিষ্ঠুর, পাশবিক, পৈশাচিক ধরনের দেখা যাচ্ছে। তো এখন একটা ছোট প্রতিষ্ঠানে আসে যে আমাদের একটা গবেষণায় দেখা গেছে যে এই যে নির্যাতন বা সহিংসতা যেটা আমরা বলি, সহিংসতা কিন্তু তিন ধরনের হয়। একটা হচ্ছে যে সহিংসতা কিন্তু অন্যের প্রতি করা হয়, আবার একজন ব্যক্তির উপর, আবার কখনো কখনো একটা গ্রুপের উপর করা হয়, আবার উল্টাটাও হয়, এখন নিজের উপরও করা হয়, সুইসাইড বা হোমিসাইড যেটা আমরা বলি। তো এই প্রবণতাগুলো, এই সহিংসতা বা হিংসতা, নৃশংসতাটা ইদানিংকালে আমাদের দেশে তখন বাড়ছে। আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে সমগ্র পৃথিবীব্যাপীও অনেক ধরনের এই ধরনের সহিংসতাটা বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে প্রচলিত হচ্ছে। এর অনেকগুলি মনোসামাজিক কারণ আছে, হয়তো এটা আমরা পরে আলাপ করব, কিন্তু আমি প্রথমেই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক পাওয়া গেছিল যে 1990 সনে যেখানে সারা বিশ্বে হোমিসাইড অর্থাৎ মৃত্যু মানে সহিংসতার কারণে মৃত্যুর হার ছিল 11,20,00,000-এর মতন, আর 2013 সনে সেটা 12,45,00,000-এর মতো, প্রায় 1 কোটি বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীব্যাপী কিন্তু নৃশংসতা, সহিংসতার হার বাড়ছে। তো এটা একটা পরিসংখ্যান। আরেকটা পরিসংখ্যান আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা পরিসংখ্যানে পাওয়া গেছে যে 8,42,000 যেখানে সুইসাইড হয়েছে, সেখানে মাত্র 4 লাখ কিন্তু ওই যে হোমিসাইড যেটা বলি, অনেকের মৃত্যু হয়েছে, আর মাত্র 13,000 হয়েছে যুদ্ধের জন্য মৃত্যু। অর্থাৎ আমরা অন্যের জন্য যেমন ক্ষতিকর, আমরা নিজের জন্য তার চেয়ে বেশিও ক্ষতিকর। এটা একটা যেমন চিত্র। আমরা লক্ষ্য করা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তির কারণে যুদ্ধের ক্ষেত্রে অন্যান্য ধ্বংসলীলা যত না বেশি হয়, তার চেয়ে বেশি হচ্ছে আমরা মানুষ নিজের উপর নিজের বা গোষ্ঠীগতভাবে অনেক বেশি মানুষকে হত্যা করি বা নির্যাতন করে থাকি। ডক্টর আবুল হোসেন, এই যে প্রেক্ষাপটটি যে সারা বিশ্বেই এইরকম নির্যাতনের ঘটনা বাড়ছে, সারা বিশ্বেরই হয়তো অস্থিরতা বাড়ছে, সেটা অন্য একটা বিতর্কের বিষয় বা আলোচনার বিষয়, কিন্তু আমরা যেটা দেখছি রাকিব, রাজন বা রুবিউলের উপরে যেই নির্যাতনগুলি হচ্ছে, এগুলির ধরন অনেক ভিন্ন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকাশ্যেও নির্যাতন করা হচ্ছে। এইটি কেন? এটার কোনো সামাজিক প্রেক্ষাপট আপনারা দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন যে আমরা কিন্তু এটা ভিন্নভাবে এটা মূল্যায়ন করে থাকি। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করি, এটা হলো বেসিক্যালি মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেনস্ট উইমেন। তো উইমেন বলতে আমরা মেয়ে শিশু এবং মহিলাদেরকে বোঝাই। এটা হলো আমাদের ক্লায়েন্টাল গ্রুপ আর কি। তো আমাদের যেই বিবেচনায় এটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। একটা হলো মানে ফিজিক্যাল ভায়োলেন্স, যেটা আর কি ফিজিক্যাল মানে হলো আপনার দৈহিক নির্যাতন আপনি বলতে পারেন, যেটারে কতগুলো ক্ষেত্র দেখা যাচ্ছে যে একেবারে যে মেরে ফেলতেছে। যেই আপনারা এখন যে দুটো কেস বললেন, রাজনের কেসটা এবং যে গতকালকে খুলনাতে যে কেসটা দেখলেন, এই দুটো হলো এই ক্যাটাগরির মধ্যে আর কি। সেকেন্ড একটা ক্যাটাগরি হলো আপনার যৌন নির্যাতন আর কি। যৌন নির্যাতন হলো যে আলটিমেট রূপ হলো রেপ এবং কিলিং উইথ রেপ আর কি, আপনাকে মেরে ফেলতেছে আর কি। সেটা আপনারা দেখছেন যে কোনো কোনো জায়গায় বস্তাতে অথবা কোনো বাক্সে লাশ পাওয়া যাচ্ছে, পানিতে লাশ পাওয়া যাচ্ছে, সেটা আরেকটা ক্যাটাগরি। থার্ড একটা করেও আপনার দেখবেন বার্ন আর কি, যে কোনোভাবে আগে আমরা বলতাম অ্যাসিড বার্ন। ইভেন আপনার যদি গরম পানি ঢেলে দেওয়া, তরকারি দেওয়া, সিগারেট দিয়ে সেঁকা দেওয়া, গরম খুন্তি দিয়ে সেঁকা দেওয়া, সেটা আপনি দেখছেন যে সমস্ত
লাশগুলো পাওয়া যাচ্ছে, তার শরীরে কিন্তু আর বিভিন্ন আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু চতুর্থ আমরা একটা ক্যাটাগরি বলি, সেটা হলো মানসিক নির্যাতন। আপনার তো ফিজিক্যালি সেক্সুয়ালি কোনোটাই না, কিন্তু আপনার তাকে তাৎক্ষণিকভাবে আপনি হয়তো বকাঝকা করতেছেন, বকাঝকার কারণে সে দেখা গেলো হয়তো ধীরে ধীরে তার যে নর্মাল যেই আপনার মানসিক যে ইয়েটা আর কি, যে সুকুমার বৃত্তি, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এখন আপনি যেটা বলছেন যে সাম্প্রতিককালে যে বেড়ে যাচ্ছে ঘটনাটা, তাও না, কিন্তু এটা হয়তো আগেও ছিল এক সময়, কিন্তু এই পৈশাসিকতার যে একটা ধরন আর কি, সেটা ছিল না। সমাজে একটা মূল্যবোধ ছিল আর কি। মূল্যবোধটা কীরকম ছিল, যে কেউ যদি অন্যায় করতো, অন্যায় করার সময় পাশে যারা থাকতো তারা প্রতিবাদ করতো আর কি। তা আমাদের এখন দেখা যাচ্ছে সমাজে প্রতিবাদ করার অথবা সংঘবদ্ধভাবে যে প্রতিরোধ করার সেই মেকানিজমটা আমাদের অনুপস্থিত আর কি। কিন্তু মানুষ কিন্তু সচেতনতার কারণে কিন্তু আপনার সাংবাদিক খুব দ্রুত খবর পাচ্ছে, সে মোবাইলের রেকর্ড ধারণ করতেছে, করে আরেকজন শেয়ার করতেছে। আমরা যে খুব দ্রুত জিনিসটা জানতে পারছি, ওই যে ভিডিও ক্লিপটা আমি পেয়ে যাচ্ছি, পেয়ে যাওয়ার কারণ হলো কিছু সচেতন লোক আছে ওই গ্রুপের মধ্যে, কিন্তু তারা যে সংঘবদ্ধভাবে জিনিসটা যে ঠেকাবে, প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের কাজ করা উচিত। আমাদের ইয়াং জেনারেশনকে আরও বেশি সংঘবদ্ধ করা উচিত, আমাদের কমিউনিটিকে আরও বেশি এম্পাওয়ার করা উচিত, তারা যাতে সংঘবদ্ধভাবে জিনিসটাকে প্রতিরোধ করে এবং প্রতিবাদ করে। এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা তো আছে, কিন্তু একই সঙ্গে আমরা যেটি দেখি যে শিশুরা তো অবশ্যই তাদের নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে তুলনামূলকভাবে অবশ্যই দুর্বল পূর্ণবয়স্ক মানুষের কাছ থেকে, ফলে সেক্ষেত্রে যে একটা বাড়তি কোনো নিরাপত্তা বোধ দেয়া, অর্থাৎ শিশুদেরকে নির্যাতন করলে আমরা দেখি না যে সেই মামলাটা একটু বেশি গতি পায়, যে না ঠিক আছে, এটা একটা বলা যায় যে এমন একটা কমিউনিটি, এমন একটা গোষ্ঠী যাদের হয়তো নিজের সেই একজন বড় মানুষ মারামারি করতে পারে, কিন্তু শিশুর তো ওই অ্যাডভান্টেজটাই নেওয়া হয়, যে তার শারীরিক দুর্বলতার অ্যাডভান্টেজটাই কিন্তু অনেক ক্ষেত্রে নেওয়া হয়। সেক্ষেত্রে মানে এই ঘটনাগুলি দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো অধ্যাপক তাজুল ইসলাম, তাহলে কি মনে হয় যে সমাজে এটার একটা পজিটিভ প্রভাব পড়তো? অবশ্যই পড়তো। আপনি খুব ভালো জায়গায়, সেন্সিটিভ একটা জায়গায় নিয়ে গেছেন, এবং এটা কারণটাও অনেকটা সেদিন চলে আসতেছে। শিশু, আপনি খুব ভালোভাবে স্পষ্টভাবে বললেন যে শিশুরা শারীরিকভাবে তো দুর্বল। আসলে সকল ধরনের সহিংসতাটার মূল কারণটা যদি আমরা আমরা হয়তো সময় পেলে একটু অনেক কারণ সম্বন্ধে আলাপ করব, পারিবারিক, সামাজিক এবং আরও অন্যান্য কিছু বায়োলজিক্যাল এবং ব্রেইন কেমিস্ট্রি আছে। কিন্তু আপনি যে জায়গাটায় বললেন যে মূল জায়গায় যদি যাই, সেটা হলো পাওয়ার স্ট্রাগল, অর্থাৎ ক্ষমতার চর্চা। আপনি কিন্তু যত ইয়াই হোক না কেন, ক্ষোভ থাকুক না কেন, রাগ থাকুক না কেন, অথবা আপনার যত বড় ধরনের কারণই থাকুক না কেন, আপনি কিন্তু সবলের উপর কিছুই করতে পারবেন না। অতএব নারীর উপর ইসলাম, আমরা এই যে ক্ষমতার যে দ্বন্দ্বটা, সেখান থেকে যে নির্যাতনের শিকার, এই বিষয়টা বিস্তারিত জানবো আমরা ছোট্ট একটা বিরতির পরে। আবার আপনার কাছে ফিরে আসতেছি। বাংলাদেশ এখনই নিচ্ছি 50 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলেন, দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক তাজুল ইসলাম, এই যে দুর্বল এবং সবল এই বিষয়গুলি ও শিশুদের নির্যাতনের উপরে একটা বড় সেই ক্ষমতা কাঠামোর দিক থেকে আপনি জিনিসটা বলছিলেন। জি, আমিও বলছিলাম যে কারণের মূল কারণ কিন্তু এখানে সোশিও পলিটিক্যাল স্ট্রাগল যে সিস্টেমটা আমরা বলি, অর্থাৎ ক্ষমতা কিন্তু শুনেন, আমরা মনে করি যে অনেক বড় অফিসার, অনেক বড় মানে প্রশাসনিক ইয়াতে থাকলে ক্ষমতা কিন্তু সর্বস্তরে আছে। একটা ফ্যামিলিতেও একজন ক্ষমতাবান, একটা দোকানে কিন্তু একজন ক্ষমতাবান, বা যখন এই যে গ্যারেজে মারা হইলো, সেই গ্যারেজেও একজন ক্ষমতাবান থাকে, এমনকি যে হকার যেখানে থাকে, ফুটপাতে যা থাকে, সেখানেও কিছু লোক ক্ষমতাবান থাকে। অর্থাৎ ক্ষমতাবান অনেক উঁচু থেকে নিচে, যে যেখানে ক্ষমতাবান সে সেখানে তার ক্ষমতার চর্চাটা করে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন সকল সহিংসতা কিন্তু দুর্বলের উপর হয়, এবং প্রধান টার্গেট হচ্ছে কি নারী, শিশু এবং বৃদ্ধ। এই তিনটা মেল ট্রিটমেন্ট নিয়ে আমাদের বেশি আলোচনা করা উচিত। একটা মানে ওয়ার্ল্ড হেলথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10টি উন্নয়নশীল দেশের উপর একটা গবেষণা করেছিল যে নারীদের উপর সহিংসতা কতটুকু হয়। সেই গবেষণা দেখা গেছে যে জাপানে 15%, হ্যাঁ, নারীর প্রতি সহিংসতা হয়। সেই ক্ষেত্রে ইথিওপিয়া এবং পেরু, মানে সবচেয়ে মানে অনুন্নত দেশ, যেখানে সেখানে 70% নারী সহিংসতার শিকার হয়। সহিংসতা মানে উনি যেটা বলতে চাইছিলেন, শারীরিক, যৌনগতভাবে সহিংসতা, আবেগগতভাবে সহিংসতা, মনস্তাত্ত্বিকভাবে সহিংসতা, বা ওই যে নেগলেক্ট বা অবহেলা ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে ওই যে ইথিওপিয়া, পেরু যে চিত্রটা, সেটা কিন্তু আমাদের চিত্রের মতো নেই, আমাদের বাংলাদেশ বা এই চিত্রের মতো। তাহলে মহিলারা কেন হচ্ছে? মহিলারা পরিবারে হয়, মহিলারা অফিসে আদালতে হয়, মহিলার পথে ঘাটে হয়, সব জায়গায় হয়, কারণ তারা দুর্বল। ঠিক একই রকমভাবে আপনি যে বলেন শিশু নির্যাতন ওই একই কারণে হচ্ছে। আপনি রাজীবের উদাহরণ দেন, রাকিবের উদাহরণ দেন, যে সেখানে কি হচ্ছে যে গ্যারেজের যে মালিক, হ্যাঁ,
সে তার গ্যারেজ থেকে আরেক গ্যারেজ কেন চলে গেল। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, লরেন্স হাম একজন প্রফেসর আছেন, খুব সমাজবিদ, খুব বড় ধরনের। উনি বলেছিলেন যে এই যে বিভিন্ন রকমের হত্যাকাণ্ড সহিংসতা ঘটে, এর জন্য যে খুব বড় বড় কারণ থাকে তা না, অতি সাধারণ কিছু ঘটনা নিয়েই কিন্তু কিছু ব্যক্তি যারা সাইকোপ্যাথ ধরনের, কিছু নিষ্ঠুর নির্মম প্রকৃতির ব্যক্তি, যারা ক্ষমতাকে খুব বেশি চর্চা করে এবং ক্ষমতার বাহাদুরি খুব বেশি দেখাতে চায়, তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়ে থাকে। এবং তিনি এটা উদাহরণ হিসেবে আমি এটা বলতে চাচ্ছি, উনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে ওই ক্ষমতাবান লোকটা, ক্ষমতাবান মানে অনেক ক্ষমতাবান না, যে যে জায়গায় ক্ষমতা পান, গ্যারেজের মালিক উনিও এখানে ক্ষমতা পান। ওই যে অথবা সিলেটের যে ছেলেটাকে মারছিল তাকে জানি সেক্সুয়ালি সে প্রভোগ করতে চাইছিল, যে তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চাইছিল, সে এটা অস্বীকার করছে। এই যে দুই ক্ষমতাবানের কাছে কি হলো, সে এক গ্যারেজ থেকে আরেক গ্যারেজে চলে গেল, আর সে তার মানে যৌন তৃপ্তি কামনা লাভে দিতে সে অস্বীকার করলো। তাতে তার ইগুতে, তার মানে আত্মসম্মানে, তার ক্ষমতার ইয়াতে আঘাত লেগেছে। সে তো তোর মতন পথের কুকুর আমাকে এভাবে অস্বীকার করবা, আমাকে তুমি মানে এভাবে ইয়া করে যাবা, আমি দেখাই দিব তোমাকে। এই যে এই ক্ষমতাটা তখন সে চর্চা করে এবং খুব আমরা বলি সেডিস্টিক ওয়েতে। সেডিস্টিক হচ্ছে যে অন্যকে নির্যাতন নিপীড়ন করে তীব্র মানে বিকৃত আনন্দ অনুভব করা। তারা শুধু মারে নেই, তারা কিন্তু এতে উৎসাহ এবং আনন্দ অনুভব করে থাকে। এই যে এই ধরনের ঘটনা যখন মানুষ স্যাডিস্টিক ওয়েতে এই ধরনের নির্যাতনের যাতে না যায় সেটার জন্যই কিন্তু রাষ্ট্র কাঠামোর ক্ষমতাটা ব্যবহার করা হয়। ভয়, মানুষ পুলিশের ভয় বা আদালতের ভয় কেন পাবে, এটা একটা এই যখন এই চিন্তাটা আসে তখন যাতে বিরুদ্ধ চিন্তাটাও আনতে পারে, সেই জন্যই তো এই ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে এই যে ঘটনাগুলি ঘটছে সেগুলি যাতে না ঘটে সেই জন্য রাষ্ট্রীয়ভাবে কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? ডক্টর আবুল হোসেন, আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিরতির পরে উত্তরটা নিব। বাংলাদেশ এখনোই নিচ্ছে একটি বিরতি। ডক্টর আবুল হোসেন, এই যে সরকারের দিক থেকে বা প্রশাসনিকভাবে কিভাবে এই যে প্রবণতাটা এটা রোধ করবার জন্য এটা রাষ্ট্রীয় উদ্যোগ কিরকম হতে পারে? একটা তো হইতে পারে যে আইন আদালত বা সবটা মিলে। আমার মনে হয় আপনার বোধহয় মনে আছে আপনাদের, সেটা হলো 2009 এবং 10 সালে যখন আপনার তখনকার ইপটিজিং, এখন আমরা বলি যৌন হয়রানি আর কি, হাইকোর্টের নির্দেশের কারণে এটা যখন বেড়ে যায় এবং ব্যাপকতা লাভ করে মিডিয়ার কারণে আমরা দেখতে পাই, তখন গভর্নমেন্ট তাৎক্ষণিকভাবে কিন্তু একটা মোবাইল কোর্টের অধীনে আপনার কতগুলো প্রভিশন দিয়ে দেয় আর কি, যে তাৎক্ষণিকভাবে এটার বিরুদ্ধে একটা শাস্তি দেওয়া যাচ্ছে আর কি। আমরা দেখা গেলো তাৎক্ষণিকভাবে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্য যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা ছিল, তারা যখন এই দেখতে পারতো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সাথে সাথে তারা ধরে কগনিজেন্স নিয়ে একটা শাস্তি দিয়ে দিত আর কি। এখন আপনাকে দুটো দিক, প্রথম দিকটা হলো যে লিগ্যাল যে প্রভিশনসটা আছে সেটা আগে মানুষকে জানাতে হবে আর কি। এখন আপনি পুরো আইন কিন্তু কেউ পড়বে না, আইনের একটা বিশাল অনেকগুলো ধারা আছে, আইনের যেই গুরুত্বপূর্ণ যে অংশটুকু আর কি, যেটা সে আপনি অপরাধ করলে মারা যাবেন, অথবা এই অপরাধের শাস্তি এই, এটা থেকে বিরত থাকুন। ছোটো ছোটো ক্যাপশন করে আপনার যদি মিডিয়াতে দেওয়া হয়, পত্রিকার জন্য আমি ছোটো একটা বক্স করে দিলাম, টেলিভিশনে আমি একটা নিচে স্ক্রলে দিলাম, অথবা অন্য কোনো ছোটো ছোটো স্পট করে যদি আমি প্রচার করতে থাকি, তাহলে হবে কি মানুষের মনে বুঝতে পারবে যে এটা অপরাধ এবং অপরাধের শাস্তি এই আর। দ্বিতীয়ত হলো আপনার যে ঘটনাগুলো সাম্প্রতিককালে ঘটে গেছে, এগুলো একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্যরা বুঝতে পারে যে আমি অপরাধ করলে আমি এভাবে মারা যাবো, অথবা আমি এভাবে ধরা পড়বো আর কি। ধরা পড়ার বিষয়টা কি, আপনি যদি দেখেন যে যদি কোনো একটা জায়গায় লেখা থাকে যে এলাকাটি সিসিটিভির আওতাধীন, আপনি দেখবেন যে সবাই কিন্তু সতর্ক। কিন্তু আপনি বিদেশে দেখবেন লিফটের মধ্যে লেখা থাকে আপনি কিন্তু সিসিটিভির আওতাধীন, ইউ আর আন্ডার সিসিটিভি। তাহলে হয় কি, দেখবেন যে সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে কারো গায়ের সাথে যাতে কেউ না লাগে আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ একজন মনিটরিং করতেছে। যদি তাই হয় তাহলে আপনাকে এখন কিন্তু এগুলো প্রমাণ করা খুবই সহজ। যে কোনো অপরাধ হয়ে গেলে মোবাইলে একটা ভিডিও ফুটেজ থাকে, একটা রিপোর্টিং হয়, তারপরে যখন কথাবার্তা অনেক সময় ভয়েস রেকর্ড করে, যে আপনি যখন এই মোবাইলে আপনি রেকর্ড করেন, এটা মানুষকে শনাক্ত করা সহজ কিন্তু। আর আমি তো যেটা বলবো যে সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে আপনার যে এখন যে ডিএনএ টেকনোলজি বাংলাদেশে আর কি, আপনি রেপ হওয়ার সাথে আগে তো সাক্ষী পাওয়া যায়, এখন সাক্ষীর দরকার হচ্ছে না বেসিক্যালি। আপনি যদি মেয়েটাকে যদি 24 ঘন্টার মধ্যে অত মহিলাকে নিয়ে আসেন আপনি, তাহলে তার ভ্যাজাইনাল সোয়াব আর অন্যান্য যে সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স, সেগুলো দিয়ে আপনি মুহূর্তের মধ্যে ম্যাচ করে ফেলতে পারতেছেন, ম্যাচ নট ম্যাচ, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি শাস্তি দিতে পারতেন। এখন শাস্তি যে দিবেন
সেই জন্য নর্মাল কোর্টে দেওয়া খুব ডিফিকাল্ট, তার কারণে এখানে বিশাল একটা কিউ আছে। কিন্তু আপনাদের কাছে কি এগুলি টেস্ট করতে আসে? আসে, এটা তো আপনার খুবই পপুলার। কিন্তু আপনার বাংলাদেশে তো আমরা এই ল্যাবটা করি হলো যে ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরি, আমরা 2006 সালে করি, এবং এটা এখন কিন্তু খুবই পপুলার। কিন্তু এদেশের পুলিশ, জুডিশিয়ারি, মামলার যে অনেক সময় লাগে, সেটা সময়টা কমানোর ক্ষেত্রে সময়টা আপনাদের কমানোর এই পথ হলো পরীক্ষা কোনো কাজে আমি আসতেছে দুটো কিনা? উদাহরণ দিব আপনাকে। একটা হলো ইন্ডিয়াতে আপনারা দেখছেন যে 2012 সালে যেই ওই যে একটা মেডিকেল বাসে। স্টুডেন্টকে যে মারা গেল বাসে, তারপরে তার একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করছে। ফাস্ট ট্র্যাক কোর্ট হলো যে নর্মাল যে কোর্ট আছে তার বাহিরে এসে, মানে একটা শর্ট ওয়েতে। আমাদের এখানেও নারী শিশু নির্যাতন দমন আইন না না, এটা বিশেষ কিন্তু ফাস্ট ট্রাইব্যুনাল ট্র্যাক কোর্ট আছে। না, ওটা ট্রাইব্যুনাল। কিন্তু এটা ফাস্ট ট্র্যাকই হওয়ার কথা। আপনার ওটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল। স্পেশাল এর অনেক কোর্ট আছে, অর্থনীতি আদালত আছে, এটা আছে, তারপর আপনার পারিবারিক আদালত আছে, এগুলো স্পেশাল ক্যাটাগরির আপনার আদালত। আর আমি বলছি যে ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাক মানে আপনার আফগানিস্তানে দেখবেন গত বছরের একটা কেসে দেখা গেলো যে একটা মহিলা আপনার ধর্ষণের পরে মারা গেছে, ওরা আমার তো মনে হয় যে উইদিন 1 মান্থ তারা শাস্তি দিয়ে দিচ্ছে। কিন্তু আমি বলছি সেরকম একটা ফাস্ট ট্র্যাক কোর্ট যদি থাকে, যে আপনার যদি প্রমাণিত হয়, যে আপনার যদি মানে প্রমাণিতরা কিভাবে হবে, আপনার ডিএনএ সাপোর্ট আছে, এবং যে অপরাধ করেছে সে যদি স্বীকার করে যে আমি অপরাধ করেছি, তাহলে তো আপনার কিছু বাড়তি আর কোনো কিছু দরকার হচ্ছে না। কিন্তু ওটার ওর ভিত্তি করে কিন্তু আপনি শাস্তি দিতে পারতেছেন। কিন্তু ফাস্ট ট্র্যাক একটা কোর্ট দরকার। আর থার্ড হলো আপনার সবচেয়ে যে অসুবিধা, আপনার মামলা করার সময় ঠিক আছে, কিন্তু মামলা করার সময় কিছুদিন পরে যখন দেখবেন যে সাক্ষী আর কিন্তু বাংলাদেশে নাই। এখন সাক্ষীর জন্য একটা, সাক্ষীদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের জন্য একটা প্রোটেকশন আপনার ল এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে এরকম একটা প্রক্রিয়া নেওয়া যেতে পারে যে সাক্ষী দিবে তার যাতে একটা আইনি একটা যাতে থাকে আর কি, নিরাপত্তা থাকে। জি ডক্টর হাফিজ, আমরা অধ্যাপক তাজুল ইসলামের কাছে এই বিষয়টিতে একটু যাব, যে এই যে আইন, মামলা যা কিছুই আছে, সেইটা মানুষের যে প্রবণতাটা আমরা যেটি দেখতে পাচ্ছি, সেই প্রবণতাটা রোধ করবার জন্য কতটুকু মানে প্রয়োজন, বা শুধুমাত্র আইন নাকি আরো কিছু বিষয় আছে যেগুলি দিয়ে মানুষের এই অপরাধ প্রবণতাটাকে আরেকটু কমানো যায়, দমানো যায়? অধ্যাপক তাজুল ইসলাম, আপনার এই উত্তরটি আমরা নিব একটা বিরতি থেকে ফিরে আসার পরে। বাংলাদেশ এখনো যাচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম। অধ্যাপক তাজুল ইসলাম, এই যে অপরাধের ক্ষেত্রে সামাজিক বা পরিবারের দিক থেকে যে উদ্যোগগুলি নেওয়া প্রয়োজন মনে করেন? জি, আমরা যে বিরতির সময় যে আলোচনাগুলি করলাম, সবাই মিলে যেটা বললাম যে সামাজিক প্রতিরোধের কথা ভাবলে, আসলে এই প্রতিরোধের ব্যাপার চিন্তা করতে হলে আমাদের কারণগুলো চিন্তা করতে হবে। আমরা যদি কারণগুলি একটু সংক্ষেপে যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে প্রথম কারণটা আমরা দেখতে হবে, ফার্স্ট লেভেলের কারণটা দেখতে হবে পরিবারের ভিতরে। পরিবারে অনেক কারণে দেখবেন যে এক স্বামী স্ত্রীর চোখ উঠিয়ে ফেলছে। একটা ঢাকা ইউনিভার্সিটির তো খুব বড় কাহিনী আমরা জানছি যে ইউনিভার্সিটির শিক্ষিকাকে পর্যন্ত তা করা হয়েছে। তো এই যে মানে দাম্পত্য সমস্যা, দাম্পত্য কলহ, এই একটা ব্যাপার আছে। এবং রোল মডেল হিসেবে আমরা কতটুকু মা বাবা হিসেবে, গার্জেন হিসেবে ছেলে মেয়েকে সেই রকম গুড প্যারেন্টিং করতে পারতেছি, সেটা একটা ব্যাপার আছে। এবং আমাদের যে সঙ্গ, পরিবার, ফ্যামিলি, ফ্রেন্ড বা পিয়ার গ্রুপ যেটা আছে, সঙ্গী সাথীরা কতটুকু কী ধরনের, কোন ধরনের, আমরা সেদিকে মনিটর করি না, সুপারভিশন দিই না। কার সঙ্গে চলতেছে, কাদের সঙ্গে আড্ডা মারতেছে, কীভাবে সময় নষ্ট করতেছে। এরপরে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তিত্বের ধরন, হ্যাঁ, এবং আমাদের শারীরবৃত্তীয় কারণ। আমাদের অনেকগুলি শারীরবৃত্তির কারণ আছে। আমরা কিন্তু আমাদের নিউরনে, আমরা যেটা আছে ব্রেনে, আমাদের কতগুলো সেল আছে, নিউরন বলি, হ্যাঁ। এটা কিছু নিউরন আছে মিরার নিউরন বলেন। মিরার মানে আয়না। আয়না যেমন দেখা যায়, মিরার নিউরনগুলো কিন্তু আমাদের ভিতরে ব্রেন এমনভাবে কাজ করে যে অন্যের অনুভূতিগুলি, অন্যের মানে অভিপ্রায়গুলি আমরা বুঝতে পারি। যার ফলে একদিকে আমরা যেমন তার প্রতি সিম্পিতি হই, আবার অন্যদিকে আমরা একই কারণে অন্যের কার্যকলাপ দেখে তাকে অনুকরণ করি। অর্থাৎ একই নিউরন সেল কিন্তু আমাদেরকে ভালো কাজে যেমন উদ্বুদ্ধ করে, এবং আরেকজন খারাপ কাজ করতেছে, যেমন এই যে বিভিন্ন আমাদের যে এখন হত্যাকাণ্ডগুলি করতেছে, যারা দেখতেছে তারাও কিন্তু একসময় এটা দেখেও বা এই যে প্রচার মাধ্যমের কাছে শুনেও কিন্তু যারা অপরাধ করার মানে ক্ষেত্রে মানে প্রবণতা রয়েছে, তারা কিন্তু ওই একই প্রক্রিয়াগুলি আবার গ্রহণ করে। তার মানে আমাদের ব্রেইনে এই দুইটা প্রবণতার ভিতরে একটা ব্যালেন্স তৈরি করে। এটাকে বলে কগনিটিভ কন্ট্রোল। এই কগনিটিভ কন্ট্রোল আমাদের ব্রেনে আরেকটা সুন্দর একটা অংশ আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই কিন্তু আমাদের এই আত্মকন্ট্রোল, সেলফ কন্ট্রোল যেটাকে আমরা বলি, বা বিবেক বোধ কাজে লাগাইয়া আমরা যেটাকে নিজেকে মানে অনেক কুপ্রবৃত্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি, রাগ ক্রোধ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন বা বিচার ব্যবস্থাও কি একটা বড় ভূমিকা রাখে? এখানে আমি এটা হচ্ছে যে আমাদের
প্রবণতা। তার মানে হচ্ছে যে আমাদের বেসিক প্রবণতা আছে। আমাদের ফ্রয়েড সাহেব যে মনোবিজ্ঞানী, উনিও বলেছিলেন যে আমাদের ভিতরে দুইটা ইনস্টিংক্ট আছে, লাইফ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্ট। অর্থাৎ আমরা যেমন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আমরা আমাদের জীবনকে হরণ করার জন্য চেষ্টা করি। ঠিক একই রকমভাবে একজন বলছিলেন যে আমরা যে হত্যাকাণ্ডগুলি ঘটাই, এটা মনোবিজ্ঞানী বলেছিলেন, অত্যন্ত ক্ষুদ্র কারণে, তুচ্ছ কারণে। যেমন যে উদাহরণগুলি আপনার দেখলাম, যে একটা গ্যাস থেকে আরেকটা গ্যাসে সে হয়তো চাকরি বদলায়, সেটা তো খুব স্বাভাবিক। অথবা ওই যে সিলেটের যে ব্যাপারটা, ছেলেটা তার ওই যে যৌন লালসার কারণ থেকে স্বীকৃতি দেয়নি। এই সামান্য কারণে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে অনেক বড় ধরনের কারণ ঘটায়। সেটা আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছিলাম যে তার আত্মমর্যাদাবোধ বা তার ইগোতে লেগেছে, তার ক্ষমতা ব্যবহার করার জন্য সেটা করতেছে। কিন্তু সামাজিক কারণে যদি আমরা সরাসরি চলে আসি, সামাজিক কারণগুলির প্রথমই হচ্ছে যে কোন সমাজ, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রতিরোধ, যেটা আমরা সামাজিক প্রতিরোধ বললাম। যে স্যার, আমরা সামাজিক প্রতিরোধটার আগে 1 মিনিটের একটা বিরতি দিয়ে আপনার কাছে আবার ফিরে আসতেছি। 1 মিনিটের জন্য যাচ্ছে একটা বিরতি। তাজুল ইসলাম, সামাজিক প্রতিরোধের যে কথাটা বলছিলেন, এটা কিভাবে করা যায়, কতটুকু হতে পারে? সামাজিক প্রতিরোধ করতে হলে আমাদের সামাজিক কারণগুলি দেখতে হবে, যে কী কারণে সহিংসতাটি বাড়তেছে। 1 নম্বর কারণ হচ্ছে কোন সমাজ সহিংসতাকে বা হিংস্রতাকে বা এই অপরাধকে কতটুকু উৎসাহিত করে এবং কতটুকু নিরুৎসাহিত করে। এটা নির্ভর করে সমাজের দৃষ্টিভঙ্গির উপর। আমাদের সামাজিক যে কাঠামো, যে শক্তি বিন্যাসের কথা আমি বললাম, বিভিন্ন ক্ষেত্রে আমরা কি যোগ্য, সৎ এবং অত্যন্ত ভালো মানুষটাকে কি মানে ভালো জায়গায় আমরা রাখি? আমরা কি না আমাদের শক্তি কেন্দ্রের, ক্ষমতা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় অশুভ এবং অমানবিক এবং অনেকটা নৃশংস, নির্মম অথবা দুরন্ত লোকগুলি কি বসে আছে না? এই যে উপর থেকে নিচ লেভেল পর্যন্ত সমতার কেন্দ্রবিন্দুতে যারা অবস্থান করতেছে, আমরা যদি সামাজিক বিন্যাসে যদি এমন হতো যে তাদের এই নিষ্ঠুরতা, তাদের এই নির্মমতা আমরা সহ্য করব না, যারা চোরাকারবারি বা যারা দুর্নীতিবাজ, তাদেরকে আমরা ঘৃণা করব, তাদের আমরা সিসি করব। এই যে সমাজ যে সহ্য করে যাচ্ছে, হ্যাঁ, কতটুকু সহ্য করে অপরাধকে বা সহিংসতাকে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের সমাজে। আমরা এটা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কত দ্রুত রেসপন্স করে। আমাদের আইন আদালত আছে, পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু কত দ্রুত রেসপন্স করে, কত দ্রুত অপরাধীকে শনাক্ত করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে দিতে হবে যাতে সবার মধ্যে ভয়, আপনি যে একটা শব্দ ব্যবহার করেছিলেন, ভয় ব্যাপারটা আছে। মানুষ ভয় ছাড়া, আমি যে কিছুক্ষণ আগে বললাম, সহজতভাবেই মানুষ অপরাধ করবে, কিন্তু মানুষ অপরাধ থেকে নিবৃত্ত থাকে 2টা কারণে, ভয়ে। একটা হলো পরকালের ভয়, আরেকটা হচ্ছে নীতি নৈতিকতা মূল্যবোধ তৈরি হয় সেই বিবেকের দংশনের ভয়, আরেকটা হচ্ছে সামাজিকভাবে আইনগতভাবে আমরা যে পুলিশ বা আইন আদালত রয়েছি সেটার ভয়। অতএব আমরা সেই আইনের শাসনটা কতটুকু রক্ষা করতে পারছি। আর 3 নম্বর হচ্ছে সামাজিক যে সংগঠনগুলো বা সিভিল সোসাইটি যেগুলো বলি, সেগুলো এই সমাজে কতগুলো শক্তিশালী। তারা কি প্রতি অঞ্চলে অঞ্চলে আমরা কি সেরকম শক্তিশালী কোনো মুভমেন্ট বা প্রতিরোধ করতে পারছি আমাদের সমাজে, সেটা দেখতে হবে। আর 4 নম্বর হচ্ছে সমাজ ওই সহিংসতাকে কতটুকু গ্রহণ করে ফেলে। এই যে রাজনের কথা বললেন বা এই যে খুলনা যে কথা বললেন, সেখানে প্রকাশ্যে কিন্তু তারা নিজেরা ভিডিও করতেছিল, আশেপাশে অনেক লোক দাঁড়িয়েছিল, কোনো একটা লোক কি আগবাড়িয়ে গিয়ে প্রতিরোধ করেছে? তাদেরকে করে নেই। তো তার মানে আমরা, আমাদের সমাজ এই জিনিসগুলিকে অ্যাকসেপ্ট করে নিছে, গ্রহণ করে মেনে নিছে। এই জায়গাটা প্রতিরোধ, হ্যাঁ জি বলেন। না, এই জায়গাটা একটু ডক্টর আবুল হোসেনের কাছ থেকে জানতে চাই, যে এই যে সমাজ মেনে নিচ্ছে যেটা বলছেন, সেই ক্ষেত্রে আর কি সমাজ যাতে এটা মেনে না নেয়, প্রতিরোধ করে, সেরকম একটা অবস্থানে যাওয়ার ক্ষেত্রে কি করণীয় আছে? এটা নিশ্চয়ই সমাজের সবাই মেনে নিচ্ছে না, যারা এটা মেনে নিচ্ছে না আমার তারা কি না, প্রফেসর তাজুল ইসলাম যেটা বললেন, যেটার বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং নিউরোলজিক্যাল যে সমস্ত আসপেক্টটা বললেন, যে নিউরনকে কেন্দ্র করে, আমি অন্যভাবে দেখছি বিষয়টা। আমি দেখছি হলো সমাজের বেশিরভাগ লোক কিন্তু ভালো চিন্তা করে, ভালো বেসিক্যালি। আপনার যে বিচ্ছিন্ন ঘটনাগুলো আপনি দেখতেছি, সেগুলো কিন্তু একেবারেই এটা যে একটা মেজর অংশ জুড়ে আছে তা না কিন্তু আর কি। তাহলে আমার এখন কাজ হলো যে সমাজের যে ভালো দিকটা আছে সেটাকে প্রমোট করা যায় কীভাবে। একটা আসপেক্ট হলো আপনার আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো আছে আর কি, আমাদের বিশাল যুব সমাজ আছে, কিন্তু এরা আপনার অলমোস্ট 1/3, কিন্তু আমাদের একটা শিক্ষক কমিউনিটি আছে কিন্তু, এবং শিক্ষার্থীরা আছে বিশাল ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলে যারা আছে আর কি। থার্ড হলো একটা ইমাম আছে, যারা ধর্মীয় মানে বিভিন্ন সময় যে মসজিদ বলেন, অন্যান্য উপাসনালয় বলেন, এখানে কিন্তু বিশাল মানুষের একটা এঙ্গেজমেন্ট এবং ইনভলভমেন্ট থাকে আর কি। তাহলে আপনি এখন যদি সমস্ত যে ইনস্টিটিউশনকে যদি কাজে লাগানোর ফলে মানুষ যদি উদ্বুদ্ধ করেন আর কি, উদ্বুদ্ধ করলে কি হবে, তখন এই ভালো জিনিসটা যখন এগিয়ে আসবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্রমান্বয়ে
ওই খারাপ জিনিসটা কিন্তু চাপা পড়ে যাবে এবং তার যে খারাপ যে প্রবৃত্তি সেটা কিন্তু সে সেখান থেকে বিরত থাকবে কিন্তু কাজটা করার ক্ষেত্রে আর কি। আমি একটা উদাহরণ দেবো আপনাকে, আপনি একা থাকেন, কোনো একটা বাঘ যদি আপনাকে তাড়া করে তাহলে আপনি কিন্তু দৌড়ে পালাবেন। আপনি যদি 10 জন থাকেন তাহলে আপনার 10 জনে যদি তাড়া করেন বাঘ কিন্তু উল্টা দৌড় দিবে কিন্তু। তার কারণটা কি? কারণটা হলো এই যে সবাই মিলে যে যদি কোনো একটা উদ্যোগ নেই আমরা, তাহলে দেখা যাবে অবশ্যই যে খারাপ যে কাজগুলো এগুলো ধীরে ধীরে কমে যাবে। আমি আরেকটা উদাহরণ দিব, রাজনের যে কেসটা বললেন, তো রাজনের কেসটা যখনই যদি তাকে মারার প্রস্তুতি নিচ্ছে অথবা রশিদি বেঁধে ফেলছে, ঠিক সেই সময় যদি কেউ একজন যদি এটা টেলিফোন করতে আমাদের এই নাম্বারটাতে আর কি, যে 10921 যেটা 10921, আমরা সাথে সাথে কি করতে পারতাম জানেন? আমার মনে হয় উইদিন 15 মিনিটস আমরা ইউনো, ডিসি, এসপি, ওসি, তারপরে আমরা যে মহিলা বিষয়ক কর্মকর্তা, চেয়ারম্যান এবং আরও একটা বিশাল নেটওয়ার্ক আছে আমাদের কাছে, পুরো বাংলাদেশের ডাটাবেজ আছে। কিন্তু আনফর্চুনেটলি ওরা হয়তো কেউ জানে না অথবা কেউ হয়তো বলে নাই আর কি আমাদেরকে। এই যে আমার কাছে যখন খবরটা আসে কিন্তু হেল্পলাইনটাতে 24 আওয়ার্স সাথে সাথে সে কিন্তু একটা ইন্টারভেনশনে চলে যাচ্ছে, আপনাকে প্রিভেন্ট করা। আমি এটা সেকেন্ড হলো আমরা এখন যেটা কাজ করছি সেটা হলো যে আমাদের মাননীয় যে মন্ত্রী, যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চৌমকি, আমরা 30 তারিখে একটা মিটিং করছি অলরেডি, এর সাথে যারা যারা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আর কি, ইনক্লুডিং মিডিয়া আর কি। আর আরেকটা মিটিং আমরা করতে যাচ্ছি 11 তারিখে, আগামী 11 তারিখে, আপনার মঙ্গলবার খুব সম্ভব। তো সেদিন একটা মিটিং করতে যাচ্ছি। আপনি যে কথাটা বললেন যে আমরা এটাকে কীভাবে দুটো দিকে আমরা আগাচ্ছি, একটা হলো কীভাবে সবগুলাকে কাজে লাগিয়ে এটাকে প্রিভেন্ট করা যায়। সেকেন্ড হলো চাই আমরা চাচ্ছি যে এই সময় এই যে মামলাগুলো যেগুলো আছে চাঞ্চল্যকর, সেগুলোকে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে, স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে খুব দ্রুততার সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। হয়তো পজিটিভ চেঞ্জ নিয়ে পজিটিভ, আমরা পজিটিভ হতে চিন্তা ভাবনা করছি। এই জিনিসটা আরেকটু জানতে চাইবো বিরতির পরে যাচ্ছে একটু বিরতি। ডক্টর আবুল হোসেন, এই যে হেল্পলাইনের কথা বলছিলেন, এটা আরেকবার যদি বলেন যে কেউ যদি বিপদগ্রস্ত হয়। আমি বলবো যে আমাদের যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আমরা একটা টোল ফ্রি হেল্পলাইন, এটা হলো 10921 অথবা আপনি 10921, এই নাম্বারটা আপনার 24 আওয়ার্স খোলা থাকে। 24 আওয়ার্স এখানে লোকজন থাকে এবং বেশিরভাগ যারা রিসিভ করে এরা ক্লাস 1 লেভেলের অফিসিয়ালস এবং এরা 24 আওয়ার্সে কিন্তু শিফটে কাজ করে আর কি। আপনি যদি যে কোনো নারী এবং শিশু যদি কোনো নির্যাতনের শিকার হয় অথবা নির্যাতনের আশঙ্কা থাকে, যদি আমাদেরকে টেলিফোন করে, আমার মনে হয় যে আমরা এটা আরও ফার্দার খারাপের দিকে যাওয়ার আগেই আমরা কিন্তু উইদিন শর্টে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি আর কি। আমরা যে কাজটা করি সেটা হলো যে পুরো বাংলাদেশের যে ডেপুটি কমিশনার, তারপর পুলিশের এসপি, থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এরকম প্রায় 20 ক্যাটাগরি অফিসিয়ালদের মোবাইল নাম্বার আছে আমাদের কাছে আর কি, এবং এটা ডাটা বেজে আছে। আপনি যখনই আপনি টেলিফোন করবেন, টেলিফোন করার সাথে সাথে ওই এভাবে কথা বলবে, সে কথা বলার সাথে সাথে স্ক্রিনে ওই সে মুহূর্তের মধ্যে ধরে ফেলবে যেন টেকনাফ, তাহলে ওখানে টেকনাফ যখনই ক্লিক করবে টেকনাফের এন্টার কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসতেছে এবং সাথে সাথে সে উইদিন 2 or 3 মিনিট সে কানেক্ট করে ফেলতেছে কিন্তু কাউকে না কাউকে কিন্তু। এবং আমরা কিন্তু অন দ্য স্পট বলে ফেলতে পারতেছি। যদি আপনি বলেন যে আমি এক্স্যাক্টলি এই লোকেশনে আছি, সেই লোকেশন আমরা পুলিশের টহল দিয়ে অথবা উপজেলার আরও যে অন্যান্য কর্মকর্তারা আছে তারা, পাবলিক প্রতিনিধি, বিশেষ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের মাধ্যমে আমরা একদম কাছাকাছি চলে যেতে পারি এবং আমরা খুব দ্রুত আমাদের অভিজ্ঞতা বলে আমরা যে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ইন্টারভেনশনে চলে যেতে পারি আর কি, উইথ দ্য হেল্প অফ লোকাল অথরিটি। এবং আমাদের অ্যাক্সেস হলো পুরো বাংলাদেশ। তো সেই জন্য আমি আপনাদের মাধ্যমে বলবো যে আমাদের এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কোনো ঘটনা যদি আপনার জানা মতে আপনি যদি জানতে পারেন যে ঘটনাটার ঘটার সম্ভাবনা আছে অথবা ঘটছে, আপনার ক্ষেত্রে নাও হতে পারে, অন্য যে কোনো ক্ষেত্রে আপনি যদি ইনফরমেশন পান, সে কারেক্ট ইনফরমেশন যদি আমাদের এই নাম্বারে দেন যে 10921, তাহলে আমার ধারণা যে আমরা এই অনাকাঙ্ক্ষিত এই সমস্ত যে দুর্ঘটনা এগুলোর থেকে আমরা অনেকাংশে আমাদের যে নারী এবং শিশুদেরকে রক্ষা করতে পারবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছি, একদম 30 সেকেন্ডে পরামর্শ যে মানে সবচেয়ে আগে কি করা উচিত। প্রথমত করতে হবে যে পরিবারে, কারণ যে সব সন্ত্রাসী তো আমাদেরই সন্তান, আমরা এমন পরিবার তৈরি করব যে পরিবার থেকে সহিংস এবং হিংস্র কোনো মানুষ তৈরি হবে না। 2 নম্বর করতে হবে সমাজ ও রাষ্ট্রকে ডো জাস্টিস, যে অপরাধ করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করো, তাকে উপযুক্ত শাস্তি দাও। আর 3 নম্বর কথা হচ্ছে পুলিশ, আইন এগুলি হচ্ছে অপরাধ দমনের এজেন্সি, তাদেরকে প্রকৃত অর্থেই অপরাধ দমনের এজেন্সি হিসেবে কাজ করতে হবে। অধ্যাপক তাজুল ইসলাম, ডক্টর আবুল হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখন, আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।